হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে তোমাদের একটা পারিবারিক ঘটনা শোনাবো। পারিবারিক ঘটনাটা এমনই মর্মান্তিক আর এতটাই ভয়ঙ্কর, কেউ বুঝতেও পারে না যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিবারে এমন এমন কিছু জিনিস ঘটে যেতে পারে। আর এটা তো বাস্তব, আমরা আগে থেকে কেউই কিন্তু সতর্ক হইও না, আর আগে থেকে আমরা কেউ কিন্তু বুঝতেও পারি না যে আমাদের আগত দিন মানে আসছে দিন আগামীকাল কি হতে চলেছে। সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো, একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, করে পাশে থেকো। আজকের ঘটনাটা আমাকে যে দিদিভাই পাঠান, দিদিভাই বহুদিন যাবৎ আমার কিন্তু নিয়মিত শ্রোতা। তবে থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের শেয়ার করেছিলাম, তবে থেকে দিদিভাই সাথে রয়েছেন। দিদিভাইয়ের নামটা এখানে আমি হাইট রেখে কণিকা নাম দিলাম, একটা কাল্পনিক নাম। দিদিভাই বলেন, আমার শ্বশুর বাড়িতে আমার যিনি মানে যা ছিলেন, সেই জায়ের হাজবেন্ড মানে আমার হাজবেন্ডের বড় দাদা, মানে আমার সম্পর্কে ভাসুর হয়, ভাসুর লরি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাসুর লরি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার যে যা ছিল, আমি তাকে দিদি বলতাম, এখানে দিদি বলেই বলছি, আমার সেই দিদি বিধবা হয়ে যায়, অসহায়, যার মাথার উপর থেকে স্বামী থাকে না, যেই থাকুক বিয়ের পর সে অসহায় হয়ে যায়। কণিকা দিদিভাই বলেন, আমি আমার যে দিদি মানে যা, আমি দিদি বলেই বলবো, ঠিক আছে, যা বুঝে নেবে। তো সেই দিদি দেখতাম একা একা একটা সময় বসে থাকতো সারাক্ষণ, যেটা হয় জীবন থেকে তার রংটাই তো মুছে গেছে না, পুরো জীবনটা সাদা আর কালো। একদিন আমি সে দিদিকে বললাম যে দিদি, ছাদে দিদি উঠে জামা কাপড় শুকাতে দিচ্ছিল, আমি গিয়ে বললাম দিদি একটা কথা বলবো। আমাকে বললো বল। আমরা সত্যি কথা বলতে মানে একদম দিদি আর বোনের মতনই সম্পর্ক ছিল, এখানে যা ভাসুরের বউ দেওরের বউ এরকম কোনো সম্পর্ক ছিলই না। আমি বললাম দিদি তুমি একটা কাজ করো, দাদা তো গত হয়েছে 1 বছর হয়নি, 1 বছর হয়ে গেলে দাদার চাকরিয়া আছে, বার্ষিকী সব করার পর দিদি তুমি একটা কাজ করো, তোমাকে একটা তোমারই পছন্দ মতো, যাকে তোমার পছন্দ হবে দেখাশোনা করে একটা দিদি বিয়ে করো। কারণ সত্যি কথা বলতে দিদির কিন্তু কোনো তখনও সন্তান নেই, আর খুব বেশি দিনও বিয়ে হয়নি। দিদির বিয়ে হওয়ার 7-8 মাস পর আমার বিয়ে হয়, ঠিক আছে। এবার খুব একটা বড়ও না যে অনেক বয়স হয়ে গেছে, এরকমও না। দিদি আমাকে বলল, দেখ আমার কপালটাই খারাপ, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মা ছিল, মা লোকের বাড়ি কাজ করে আমাকে মানুষ করেছে, এত বড় একটা শ্বশুর বাড়িতে মা আমাকে বিয়ে দিয়েছে, পড়াশোনা কষ্ট করে শিখিয়েছে, কটা দিন সংসার করতে পারলাম না, স্বামীটা চলে গেল, আর কোথায় যাব বলতো, আবার একটা পরিবারে যাব, হতে পারে আমার কপালটাই খারাপ, আমি সেখানে যাওয়ার পর তারও এরকম কিছু ধর হয়ে গেল, তাহলে আমাকে বল সমাজে তো ঠাঁই দেবে না। আমি তখন দিদিকে বললাম, দিদি তুমি এইসব কেন ভাবছো, তুমি দেখো না, যদি নিজেকে রিকভারি করতে পারো, যদি নিজেকে পরিবর্তন করে ঘুরে একটা জায়গায় দাঁড়াতে পারো, তাহলে তুমি দাঁড়াও, কোনো অসুবিধা নেই। যদি ভাবো যে না আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু করব, তাহলে তুমি করতে পারো। দিদি তুমি তো অশিক্ষিত না, তুমি পড়াশোনা জানো, যদি চাও তুমি কোনো জায়গায় কাজ করো, কোনো অসুবিধা নেই। আর এইদিকে তো আমাদের শ্বশুর শাশুড়ি যারা আছেন বাড়ির, মানে শ্বশুর বাড়ির দিক থেকে সবাই খুব ভালো। দিদি বলল, এখনো সেই সব কিছু ভাবিনি রে, তবে দেখি সময়ের সাথে সাথে কতটা ক্ষত আমি শুকিয়ে ফেলতে পারি। খুব ভালো কথা। কণিকা দিদি ভাই বলে, এরকম করে শোনা বোন আমাদের জীবনটা কাটছিল। সত্যি কথা বলতে যবে থেকে আমার ভাসুর মারা যান, তারপর থেকে আমাদের বাড়িতে সেরকম না পুজোর সময় কোনো আনন্দ উল্লাস, না বাড়িতে কেউ আসলে হইচই, না সেরকমভাবে নিজেদের মধ্যেও আনন্দ প্রকাশ করতে পারতাম। কারণ ওই সব সময় দিদির মুখটা দেখে আনন্দ করার কোনো ইচ্ছে আসতোই না। তারপর একদিন হঠাৎ করে আমার বাড়িতে আমার বোন আসে, এটা হচ্ছে কণিকা দিদিভাইয়ের বোন। বলছে আমার বোন আসাতে বাড়িতে আমি
সেরকমভাবে দিদিকে ছেড়ে না কোনো জায়গায় যেতাম না। শুধু ভাবতাম আজকে দিদির সাথে এই জিনিসটা হয়েছে, যদি এই জিনিসটা মুখে বলতে নেই, যদি আমার সাথে হতো তাহলে আমি কতটা অসহায় হয়ে যেতাম। দিদিকে যতটা পারতাম আগলে রাখতাম, গল্প করা নিয়ে বাইরে বেরোনো, দিদি কোনো কিছুতেই বেরোতো না, না যাবো না, কোনো কিছুতেই তার মন ছিল না। এটা হয়, এটা স্বাভাবিক। আমার বোন আসাতে বোন বলল, এ দিদি চল না রে আমাকে তোদের এখানে কোথাও ঘোরাতে, আমি তোর বাড়িতে আসলাম, নিয়ে যাবি না? বোনের কথা শুনে আমি বললাম ঠিক আছে আজকে বিকালে বেরোবো। দিদিকে অনেক করে বললাম, দিদি বলল না রে আমার যাবার কোনো ইচ্ছা নেই, তুই তোর বোনকে নিয়ে ঘুরে আয় যা। তা আমার বোনও বলল যে ও দিদি তুমি চলো না, একা একা কি করবে বাড়িতে, চলো। তো দিদি কোনো মতে গেল না। আমরা সন্ধ্যাবেলা বেরোলাম, আমি আমার বোন। কণিকা দিদিভাই বলেন আমরা বেরোলাম, আমাদের সামনে একটা পার্ক আছে, বাড়ির সামনে একদম 5-7 মিনিট হাঁটা পথ। ওখানে গেলাম। পার্কে যাওয়ার পর পার্কে কিছুটা সময় বোন বসে, একটু দোলনা টোলনা চড়ে ফুচকা টুচকা খেয়ে বোন বলল যে দিদি চল বাড়ি চলে যাই। আমি বললাম চল। আমরা সবে বাড়ি ঢুকেছি, আমাকে শাশুড়ি মা বলল, বৌমা একটুখানি দেখো তো, বড় বউ অনেকক্ষণ ধরে ডাকছি, দোতলায় রয়েছে, ওর ঘরে মনে হয় শরীরটা ভালো না। এখন তো ওর শরীরটাও ভালো থাকে না, মনটাও ভালো থাকে না। মন আর শরীর দুই ভাই বোন, একটা খারাপ থাকলে আর একটা খারাপ হয়ে যায়। একটুখানি দেখো তো, তোমার দিদিকে গিয়ে ডাকো তো দেখি, ওকে একটুখানি কিছু হিসাবের কাজ মেটাতে হবে। আমি বললাম ঠিক আছে মা, আমি শাড়িটা খুলে হাত পা ধুয়ে দিদিকে ডেকে দিচ্ছি। বলল ঠিক আছে। আমি যথারীতি আমার ঘরে গিয়ে হাত পা ধুয়ে শাড়িটা পরিবর্তন করে ঘরে পরার শাড়ি পরে আমি সাথে সাথে দোতলায় গেলাম। আমার বোনকে বললাম তুই টিভি দেখ। উপরে গিয়ে দেখলাম দিদির যে রুম, সেই রুমের দরজাটা ভেতর থেকে লক করা। দিদিকে অনেক করে ডাকলাম, অনেক করে, দিদির কোনো রকম সাড়া শব্দ নেই। আমরা বুঝতে পারলাম না দিদি কি ব্লক করে ঘুমাচ্ছে। দিদি তো কোনো দিন উপরে থাকে যখন, দিদি গেট ভেতর থেকে আটকে কখনোই দিদি ঘুমায় না, কোনো দিন না। আজকে দিদি ঘুমিয়ে পড়েছে ভুল করে। দিদি কি করছে? আমি এসে শাশুড়ি মাকে বললাম, মা দিদি উপরে দেখলাম ভিতর থেকে গেটটা বন্ধ, দিদি মনে ঘুমাচ্ছে। শাশুড়ি মা জানি না শুধু যে নিজের পেটের মানে মা জন্ম দিলেই পেট থেকে যেই মা হয়, এটা আমি সেদিন ভুল জিনিস একটা দেখলাম। আমার শাশুড়ি মা হঠাৎ করে বুকে হাত দিয়ে বলল, ওরে সর্বনাশ হয়ে গেছে, চল চল চল। আমি তখন কিছুই বুঝতে পারলাম না। আমি তখন শাশুড়ি মাকে বললাম, কি বলছেন মা, সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে? মা বলল চল রে ছুটে চল। শাশুড়ি মা আমার পাশ থেকে আগেই কোনো রকমে, উনি হাঁটা চলার অসুবিধা হয়, লেংড়ে লেংড়ে একটা একটা করে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। আমি ছুটে গেলাম আগেই ওপরে। আমি তখন বুঝতে পারলাম যে শাশুড়ি মা আমাকে ইঙ্গিতটা কি দিচ্ছে। তখন বাড়িতে না আমার শ্বশুরমশাই আছেন, না আমার স্বামী আছে, ছেলে কেউই নেই। আমি, শাশুড়ি মা আর আমার বোন, আর সেই দিদি তো ঘরের ভেতরে বন্ধ। শাশুড়ি মা বলল, কণিকা পাশে যা, তাড়াতাড়ি দৌড়ে পাশে গিয়ে, পাশের 2 দাদা আছে আমাদের পাশের বাড়ির, বলল ওদেরকে ডেকে নিয়ে আয় যদি বাড়িতে থাকে, নালে পারে ওই কাকুকে ডেকে আন, মানে ওই দাদার বাবাকে। আমি ছুটে গেলাম ডাকতে, সাথে সাথে তারা আসে। যখন দরজাটা ভাঙা হলো, উপরের ঘরের দরজা ভাঙতে ভাঙতে দেখলাম দিদি গলায় দড়ি দিয়ে ঝুলছে। এইটা সত্যি কথা বলতে আমরা কেউ কাম্য করিনি যে দিদি এত অল্প বয়সে এতটা ভেঙে পড়েছিল। নিজেকে কোনোভাবে দাদার মৃত্যুর পর শোকটা ভুলতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম। দিদি অকালে তার জীবনটা দিয়ে দেয়। তার বৃদ্ধ মা, যে মা, বাবা ছোটবেলায় মারা যায়, মা পড়াশোনা শিখিয়েছে, লোকের বাড়ি কাজ করে, একবারও সেই মায়ের কথা দিদি ভাবিনি, মারা যায়। কি মুখে তার মাকে বলবো, খুব খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আমার শাশুড়ি মা ফোন করে দিদির মাকে ডাকলো। সেটা একটা শোকের বাড়ি, এখানে আর কিছু বলারই নেই। দিদির কাজ করা হলো, মানে 1 বছর পার হলো। 1 বছর কাজের জন্যই মনে হয় দিদি অপেক্ষা করছিল যে দাদার কাজটা যাতে নিজে হাতে ভালো করে করতে পারে। তারপরেই দিদি
মারা যায়, সুসাইড করে নেয়। এত দূর হলো, একটা পারিবারিক যে সমস্যা চলছিল সেইটা। এবার বলবো দিদির মৃত্যুর পর যে জিনিসটা শুরু হলো। আমাদের কণিকা দিদিভাই বলে, সোনা বোন জানো, আমরা দিদির মৃত্যুর পর থেকে আমরা না উপরে ছাদে বলো, দোতলার সেই ঘরটা, আমরা না সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠতাম না। আমরা কেন উপরে উঠতাম না? আমরা যখন সিঁড়ি দিয়ে ধরো ওপরে উঠছি ছাদে কোনো কাজের দিনে, দুপুরে, রাতে, সন্ধে, যে কোনো সময়, তখন ওই দোতলার যে ঘরটা ছিল, শুনলে তোমরা চমকে উঠবে, ওই ঘর থেকে দিদির গুনগুন গুনগুন করে গানের একটা শব্দ ভেসে আসতো। কারণ দিদি যখন একা একা নিজে ওপরের ঘরে থাকতো, দিদি নিজের মতো করে একটা খাতায় গান লিখতো আর গুনগুন করে গান করত। কি গান করতো তার কোনো শব্দ শুনতে পারতাম না, কিন্তু ওই গুনগুন গুনগুন করে ওই গাওয়াটাই শুনতাম। আর দিদির মৃত্যুর পর বাড়িটা হয়ে গেল এরকমই একটা ভুতুড়ে বাড়ি। বুঝতে পারতাম না যে আমাদের সাথে কি হচ্ছে। তখনও পর্যন্ত দিদি মারা যাওয়ার পর কাউকে কিন্তু দেখাও দেয়নি বাড়িতে, কিন্তু কেউ দিদিকে কিন্তু তখনও পর্যন্ত আত্মা তার দেখেনি। শুধু ওই গানের একটা গুনগুন শব্দ শুনতে পারতাম। এরকম করে বিগত 7-8 মাস কাটে। আমরা খুব ভয়ে ভয়ে ছাদে উঠতাম। ছাদে তো উঠতেই হবে, কারণ সাংসারিক জীবনে কাচা ধোয়া সবই থাকে, উপরে যেতে হতো। কিন্তু একা কেউ যেতাম না। উপরে গেলে কোনো দিন আমার যদি স্বামী বাড়িতে থাকতো, স্বামীকে নিয়ে উপরে উঠতাম, তখনও গুনগুন করে শব্দ শোনা যেত, কিন্তু কিছুটা সময় সিঁড়ি দিয়ে ওঠার পর বন্ধ হয়ে যেত, কিন্তু শব্দটা শোনা যেত, আবারও শুরু হতো। তারপর যখন স্বামী ঘরে থাকতো না, শাশুড়ি মাকে নিয়ে উপরে উঠতাম। এরকম করেই বিগত আরও 2-3 মাস কাটলো। হঠাৎ করে একদিন বাড়িতে আমি সন্ধ্যাবেলা, আমার দোকানে সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের ওখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ছিলই বর্ষাকাল। কণিকা দিদিভাই বলে, সোনা বোন, আমি বাড়িতে পুজো দেব বলে শাড়িটা চেঞ্জ করে পুজোয় যাব, কারণ 3বার আমি শাড়ি পরিবর্তন করতাম বাড়িতে 3টের সময়। তো শাড়ি একটা রাখা থাকতো যেটা সন্ধ্যা দেওয়ার জন্য। সন্ধ্যেবেলা আমি শাড়িটা পরিবর্তন করে ঠাকুরের ঘরের দিকে যাচ্ছি। ঠাকুর ঘরটা ছিল আমাদের সিঁড়ির ঠিক নিচে ডান সাইডে। আমি গেলাম, গিয়ে পুজো দিচ্ছি। হঠাৎ করে প্রদীপটা আমি ঠাকুর ঘরে ধরিয়ে রাখি, রেখে যখন আমি পুজোয় আসনে বসি, সাথে সাথে দেখলাম পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল, মানে পাওয়ার কারেন্ট চলে যায়। আর বাইরে মুষলধারে ঝড় বৃষ্টি চলছে। শাশুড়ি মায়ের গলা ভেসে আসলো। শাশুড়ি মা আমাকে বলল, কণিকা, তাড়াতাড়ি একটা মোম দিয়ে যা তো মা। আমি শাশুড়ি মাকে বললাম, মা আমি তো ঠাকুর ঘরে আছি, আপনি একটু ঠাকুর ঘরে আসেন না আলোটা দেখে দেখে। শাশুড়ি মা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, দে তাহলে পুজোটা দে, আসনে বসে পড়েছিস? আমি বললাম, হ্যাঁ মা। বললো, আর উঠিস না, আমি আসছি। ওই যে বললাম, মায়ের একটু কোমরে পায়ে বাতের ব্যথা বাড়ে, মা হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। তো মা দেখলাম বলল যে, আমি আসছি, তুই আসনে বসেছিস, আর উঠিস না। এই সময় মা হঠাৎ খুব জোর একটা আর্তনাদ করে চিৎকার করে উঠল। আমি সাথে সাথে পুজোর আসন ছেড়ে ছুটতে গেলাম মায়ের গলার আওয়াজ শুনে। সেই নির্দেশে আমি যখন ছুটে গেলাম, তখন দেখলাম শাশুড়ি মা সোফার ওপর বসে রয়েছে, চোখ মুখ সমানে উল্টে গেছে, হাত পা শক্ত হয়ে গেছে। আমি কোনো জায়গায় কিছু দিশাহারা, আমি কিছু না বুঝে পেরে সাথে সাথে হাউমাউ করে কাঁদতে লাগলাম যে, মা তোমার কি হয়েছে, মা কি হয়েছে? মাকে ধরে সমানে হাত পা নাড়াতে লাগলাম, কিন্তু মা কাঠের মতো শক্ত হয়ে চোখ মুখ উল্টে ওরকমভাবে পড়ে আছে। আমি বুঝতে পারছি না যে মানুষটা জ্ঞান হারালো না কোনো বিপদ, চরম বিপদ নেমে আসলো। কিছু না বুঝতে পেরে ওই অন্ধকারের মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে, ওই সন্ধ্যাবেলা আমি ঘর থেকে ছুটে বেরিয়ে পাশের ঘরের
যে প্রতিবেশী দাদা, ওনাকে গিয়ে বললাম, দাদা সর্বনাশ হয়েছে, একটু তাড়াতাড়ি আসেন। সে দাদা বলল, আবার কি সর্বনাশ হলো? তোদের তো প্রত্যেক দিনই দেখছি সর্বনাশ হচ্ছে, বছরের মধ্যে এতগুলো সর্বনাশ হলে তোরা থাকবি কি করে? তোরা বাড়ি বেঁচে চলে যা। সে কাকু বলল। আমি বললাম, কাকু চলো, কাকু চলো। কাকু বললো চল। কাকু সাথে সাথে উঠে একটা ছাতা নিয়ে ছুটে আসলো। এসে দেখলাম শাশুড়ি মা ওরকমই জ্ঞান হারিয়ে মানে সোপার মধ্যে জ্ঞান হারিয়ে ওরকমভাবেই শুয়ে রয়েছে। অদ্ভুত তার দৃশ্য, অদ্ভুত তার দৃশ্য। চোখ মুখ পুরো উল্টে গেছে, হাত পা পুরো শক্ত হয়ে গেছে। আমি জানি না অজ্ঞান হলে মানুষ এরকম হয় কি না। ওনার কোনো এরকম মির্গি রোগ বা কিছু এরকমও কোনো দিনও শুনিও নি, দেখিও নি, আর কোনো ওরকম রোগও নেই। আমাকে সে কাকু বলল, ডাক্তারকে ফোন কর। তো শাশুড়ি মায়ের অবস্থা খুব খারাপ, চোখে মুখে জল দিয়েও যখন হুঁশ আসছে না, তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন কর, তোর বরকে ফোন কর। আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন করি। স্বামী বলল, কি করে আসবো, রাস্তায় পুরো জল জমে রয়েছে, অফিস থেকে তো বেরোতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর গাড়িও তো তখন আসবে না কোনো গাড়ি, এত জল জমেছে, এত বৃষ্টি, তখনও মুষলধারায় বৃষ্টি, গাড়ি ঘোড়া সবই বন্ধ, কি করে আসবে? আর আমার হাজব্যান্ডের কাছে নিজস্ব কোনো গাড়ি নেই। দিদিভাই বলেন, সোনা বোন তুমি বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ড ডাক্তার নিয়ে সাথে ঢোকে। কারণ আমি ডাক্তারকে ফোন করে পাইনি, একটা ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এসে বলল উনি মারা গেছেন, শাশুড়ি মা মারা গেছেন। আমার মাথায় না পুরো বাড়ির ছাদ যেন ভেঙে পড়ল। বাড়িতে আমি একা, শাশুড়ি মার এরকমভাবে অস্বাভাবিক মৃত্যু কি করে হলো? আমাকে সবাই বলছে কি করে মারা গেল, মানে সবার চোখ আমার দিকে অন্যভাবে একটা আঙুল তুলছে যে শাশুড়ি মায়ের কি হয়েছিল। আমি তো নিজেও জানি না, আমি সবাইকে বললাম আমি পুজো দিতে বসেছি, কারেন্ট চলে যায়, মা আমাকে মোম চায় যে ধরিয়ে দিয়ে যা। মাকে বললাম যে মা তুমি এসো, দেখো আমি ঠাকুর ঘরে আসনে বসেছি, আর আসনে বসলে পুজো না দিয়ে তো হিন্দু শাস্ত্র মতো উঠতে নেই। আসনে যতক্ষণ না বসছো ঠিক আছে, বসলে পুজো সম্পূর্ণ করে উঠতে হয়। আমি তার জন্য আর উঠিনি। মা বলল উঠিস না, আসনে বসেছিস, আমি আসছি। তার মধ্যে একটা মায়ের আর্তনাদ, বাবা গো এরকম করে একটা আর্তনাদ করার পর আমি সাথে সাথে আসন থেকে কিন্তু উঠে আসি পুজো ছেড়ে। তখন এসে আমি মায়ের এই অবস্থা দেখি। তখন সবাই বলল যে পোস্টমর্টম তো করতেই হবে, পোস্টমর্টম রিপোর্টে যা আসবে সেটা দেখতে হবে। আর নিশ্চয়ই কোনো রকম ভয় পেয়েছে, সবাই এটাই ধারণা করলো। সেরকমই পোস্টমর্টম করা হলো। পোস্টমর্টম করার পর ধরা পড়লো সেটা হচ্ছে উনি হার্ট ফেল করেছে, হার্ট ফেলিয়ার হয়েছে। উনি এমন কিছু দেখেছে যা দেখে উনি ভয়তে মারা গেছেন। এবার একে একে দুই করে আমরা বুঝতে পারলাম যে এখানে কি দেখার মতো আছে। নিশ্চয়ই দিদি মারা গেছে, দিদিরই সেই অতৃপ্ত আত্মা, সেই পেট আত্মাই শাশুড়ি মা দেখেছে, তার জন্য সহ্য করতে পারিনি, উনি মারা গেছেন, এটাই আমরা ধারণা করলাম। তারপর মায়েরও কাজ করা হলো। বাড়িতে যেন একটা শোকের পরিবেশ হয়ে গেল। প্রথম দাদা, 1 বছর পর, 1 বছর 2 থেকে 2.5 মাসের মাথায় দাদার বউ মানে দিদি যা মারা গেল। তারপরেই শাশুড়ি মা, 1 বছর না হতে হতে এদিকে মারা গেল আমার শাশুড়ি মা। বাড়িতে রইলাম আমি, আমার হাজবেন্ড। না ছিল আমার দিদির মানে জায়ের কোনো সন্তান, আর না আমার তখনও পর্যন্ত কোনো সন্তান ছিল। আমি বাড়িতে একা থাকবো কি করে? এত বড় বাড়ি, দোতলা বাড়ি, বিশাল বড়, কতগুলো বাড়িতে আমাদের রুম, কি করে থাকবো একা আমি? আমার হাজব্যান্ড খুব চিন্তায় পড়ে গেল যে মা যখন এরকম ভয় পেয়ে মারা গেছে, হতে পারে যে আমার বউকেও এরকম কিছু দেখা দিতে পারে। আমার বউ কি করে বিশ্বাস করবে? আমার বউ কিভাবে সহ্য করবে? একটা ভয় আমার আর আমার স্বামীর মধ্যে কাজ করতে শুরু করলো। কণিকা দিদিভাই বলে, হট করে চাইলেও তো কোনো কিছু করা যায় না। আমাকে পাশের বাড়ির কাকু বলল, দেখ সবাই তো একা একা চলে গেল, তোরা বাঁচতে চাইলে বাড়িটা বেচে দে, আর না হলে পারে বাড়ি পুড়ে থাক, তোরা কোথাও ঘর ভাড়া নিয়ে থাক, আস্তে আস্তে পার্টি দেখ, নাহলে একটা প্রমোটারকে দেখে বাড়িটা প্রমোটারির জন্য দিয়ে দে, অনেকগুলো টাকা পাবি।
আমার স্বামী বললো এটা আমার বাবার সম্পত্তি, আমার মায়ের স্মৃতি, আমার দাদা ছোট থেকেই বাড়িতে মানুষ হয়েছে, সব স্মৃতি, সব স্বপ্ন, সব চিৎকার, হাসি, উল্লাস সব এই বাড়ির চার দেয়ালের মধ্যে আবদ্ধ। কি করে চলে যাব ওই বাড়ি ছেড়ে? তখন কাকু বলল, তাহলে তোরা মর, এরপরে কিছু হলে আমাকে ডাকবি না। কাকু প্রতিবেশীর থেকেও খুব কাছের ছিলেন, যার জন্য এরকম করে আমাদের গাইড করতেন। আমার হাজবেন্ড কিছুদিন পর জিনিসটা আস্তে আস্তে স্বাভাবিকভাবে ধরে নেয়। কণিকা দিদিভাই বলে, সোনা বোন, জানো, বিগত 5-6 মাস কেটে যায়, বাড়ি স্বাভাবিকভাবে আমরা বসবাস করছি। আমার বোন এসে প্রায় আমার সাথে থাকতো, আমার মা এসে থাকতো। দিদিভাই বলছে, একদিন দুপুরবেলা আমি বাড়িতে চুল টুল কাটতে যাব, মানে পুজোর আগে আগে অনেক চুলগুলো আগাছালা হয়ে গেছে, গোড়াটা অনেক পাতলা হয়ে গেছে। অনেক দিন ধরে দাদা বলছে যে চুল ফুল কাটো, কীরকম লাগছে, চুল কাটো না, বুড়ু টুরু কাটো না, চোখ মুখের কী অবস্থা, হ্যাঁ একটুখানি নিজেকে ঠিকঠাক করে রাখো, তোমাকে তো শুকনো কাঠ, মরা কাঠের মতো লাগছে। আসলে কাছের মানুষগুলো ওরমভাবে চলে গেছে। তো দিদি আমার খুব কাছের ছিল, নিজের দিদির মতো। শাশুড়ি মা আমার মায়ের মতনই ছিল, সব চলে গেল একে একে। আমি না একদম অসহায় হয়ে গেছিলাম, নিজেকে আয়নায় দেখতামই না, ভালো লাগতো না। বাড়িতে মানে অফুরন্ত কাজ করতাম, কাজের লোক ছিল, তার সত্ত্বেও কাজের লোক থাকলেও যে কাজ থাকে না এটা তো ভুল কথা, অফুরন্ত কাজ করতাম। আর ওই কোনো রকমে নিজেকে নিজের মতো করে চালনা করতাম। হঠাৎ করে একদিন দুপুরবেলা আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। হঠাৎ করে বলছে, বোন, আমি ভাবলাম জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসি, নিয়ে এসে আমি যাব, একটু পার্লারে যাব। তো দুপুরবেলা আমি সিঁড়ি দিয়ে যখন উঠছি, সেই দিদির গুনগুন করে গানের শব্দ আমার শরীরে বেশ কাটা দিচ্ছে, সারা শরীর আমার ভার হয়ে যাচ্ছে। আমি সিঁড়ি দিয়ে উঠবো কি করে? একটার পর একটা যখন সিঁড়ি দিয়ে পা ফেলে আমি ওপরের দিকে উঠছি, আমার সারা শরীর ঘেমে যাচ্ছে। ভর দুপুরবেলা দিদির গান যেন সারা ঘরে এমনভাবে ঘুরছে, আমার এত ভয় লাগছে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কিচ্ছু বুঝে না উঠতে পেরে আমি দিদির ঘরের সামনেটা গিয়ে ছুটতে ছাদের দিকে দৌড়ে যাই। ছাদ থেকে যখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে হাতে মুড়িয়ে আসছি, নিচে আসবো, তখন দেখছি দিদির ঘরের ভেতরটা কোনো সময় তাকাতাম না, কোনো সময় না, দরজাটা ভেজানো থাকতো। সেদিন দেখছি, জানি না আমি তো খুলিনি, কাজের বউ খুলেছে কিনা, দেখলাম ঘরের দরজাটা খোলা, আর দিদি খাটের উপর বসে চুল ছেড়ে একটা খাতা কোলের মধ্যে নিয়ে বাবু হয়ে বসে গুনগুন করে গান করছে। আমি এক সাইড থেকে দিদিকে দেখে ছুটতে সিঁড়ি দিয়ে নাপ থেকে পাটা মোচড় খেলাম। ও মা করে চিৎকার করে উঠলাম। কোনো রকমে ল্যাংড়াতে নিজের ঘরে এসে নিজেকে আটকে নি। প্রচণ্ড ভয় পাই, আর পার্লারে যাওয়া হয়নি। দিদিভাই বলেন, আমার স্বামীকে ফোন করে বললাম, ও আসলো। আমি বললাম, আর থাকবো না, মায়ের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে থাকি, আসলে পারে বোনকে নিয়ে আসবো। এর মধ্যে তুমি যদি পারো একটা ভাড়া ঘর দেখো। আমাদের কণিকা দিদিভাই বলে, সেই দিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে আমি বেরোই, আজ 2 বছর হয়ে গেল আমি ওই বাড়িতে আর ফিরিনি। ভাবতে পারছো? কণিকা দিদিভাই বলেন, ওই বাড়িতে আজ আমি আর ফিরিনি। কণিকা দিদিভাই আমার কাছ থেকে বহু দিন থেকে হোয়াটসঅ্যাপে কথা বলেন, অনেক কিছু উপায় আমার কাছে জেনে উনি বাড়ির উদ্দেশ্যে কাজ করেছেন। উনি বাড়িতে অনেক কিছু করেছেন। ওনার হাজবেন্ড ওই কাজ করার পর বাড়িতে যান, বলছে যদি ওই সেফটি বা ওই কাজটা না করে যেতেন, হয়তো দাদাও দেখতেন বা একটা কিছু সাংঘাতিক ঘটে যেত। দাদা ওই বাড়িতে যেতেন, কিছু কাগজপত্র, কিছু কাপড় জামা, কিছু দরকারি ডকুমেন্টস নিয়ে আসতে। দাদা 2 বছরের মধ্যে 3 বার যান। দাদা বলেন যে, আমার কথা যে, সোনা ম্যাডাম এমন কিছু বলে দিয়েছিল যার কারণে গেছিলাম বলে আমি ভয় পাইনি, কাজটা করে উনি চলে আসেন। বাড়িটা এখন বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে।
তার জন্য আমি আজকে কিন্তু কোনো লোকেশন বা কোনো কিছু বললাম না। বাড়িটা খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার কথা চলছে, বললো পার্টি হয়েও গেছে, হয়তো হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এখানে কণিকা দিদিভাইয়ের আর কোনো উপায় ছিল না। কণিকা দিদিভাই বলছে যে আমি অনেক চেষ্টা করেছি, আর সব থেকে বড় কথা, যত তান্ত্রিক ওঝা বাড়িতে নিয়ে যাব, আশেপাশের লোক আরও জানবে, জিনিসটা খারাপ হবে, টাকা পয়সা আমাদেরও দরকার, আমাদের তো সেরকমভাবে কিছু নেই, বাড়িটা শেষে বিক্রি করতেই হবে। প্রমোটার জেনে শুনেই নিচ্ছে, প্রমোটারকে বলেই দিয়েছে, স্থানীয় প্রমোটার বলেছে ভেঙে ওখানে আমরা পুজো পার্বণ করে ভিত্তি করে নতুন করে যদি ওখানে বাড়ি করা হয় বা কোনো ফ্ল্যাট বাড়ি করা হয়, তাহলে পরে হয়তো জায়গাটা পরিবর্তন হয়ে যাবে। এইটাই আমাদের সবার কাছে একটা কাম্য, যে জায়গাটা যেন ঠিক হয়ে যায়, মানুষ সাথে ভালোভাবে বসবাস করতে পারে। আর সেই দিদি, শাশুড়ি মা, যারই আত্মা ওখানে থাক, বা ওনার মানে ভাসুর, যারই আত্মা থাক, সবাই যেন মুক্তি পায়, এটাই আমাদের সবার কাম্য। আজকের ঘটনাটা কেমন লাগলো কণিকা দিদিভাইয়ের অবশ্যই বলো। আর এখন আমি তোমাদের কমেন্টের নামগুলো জাস্ট পড়ে নেবো, পড়ে নিয়ে আজকের ঘটনা এখানে শেষ করব। কালকে খড়গপুর আইআইটির ঘটনাটা তোমাদের কার কার দারুণ লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, প্রথম আমাকে কমেন্ট করেছো হচ্ছে মৌয়া পাল। আচ্ছা, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ, পরপর দুখানা কমেন্ট করেছো। তারপর করেছো শ্রীখা বণিক, তারপর কমেন্ট করেছো সোনার সুবীর, তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার দি ভাই, তারপরে আমাদের প্রদীপ দাস দাদা, তারপরে দেবস্মিতা চক্রবর্তী, তারপরে আবার মন্টুদা কমেন্ট করেছো, তারপরে নন্দিতা দাস কমেন্ট করেছো। আর ভালোবাসা তো তোমরা অফুরন্ত দিচ্ছ, সেখানে বলার কিছুই নেই। তারপরে সুপর্ণা দি, তারপরে সন্দীপ রাগী, তারপরে কমেন্ট করেছো অনামিকা নন্দী, তারপরে রেখা অধিকারী, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস। আচ্ছা, তারপর কমেন্ট করেছো রাজীব জয়সওয়াল, তারপরে বাবলি ব্যানার্জি, তারপরে মায়া রয়, তারপর কমেন্ট করেছো নেহা মাইতি, তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা গিরি দাস, তারপরে সুরজিৎ দাস, না সরি সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো শুভজিৎ রয়, তারপরে কমেন্ট করেছো বর্ণালী, তারপর কমেন্ট করেছো রিনহা সিনহা, জল্পনা মজুমদার, তারপরে রাজীব জয়সওয়াল আবার কমেন্ট করেছো অনেক অনেক অনেকগুলো লাভ হার্ট দিয়েছো। একবার দেখাই, এই দেখো, দেখতেই পাচ্ছ, আমার খুব ভালো লাগে তোমাদের এত ভালোবাসা। তারপরে শাশ্বতী দে কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো মাহি রয়, তনু নন্দী কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো গৌরী বসাক, তারপরে জলি নন্দী কমেন্ট করেছো দিদি ভাই, মোয়া ঘোষ, আচ্ছা স্বপর্ণা রাও, স্বপন রাউত, আচ্ছা সরি হ্যাঁ স্বপন রাউত, তারপর কমেন্ট করেছো শ্বেতা বিশ্বাস, তারপরে চন্দনা গোপে, তারপর প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপরে পারমিতা সাহা, তারপরে সুমনা ভট্টাচার্যা, তারপর রিনা সিনহা, তারপর শ্রাবন্তী ভট্টাচার্যা কমেন্ট করেছো, তারপরে বর্ষা সরকার একটা দারুণ কমেন্ট করেছো। বর্ষার কমেন্টটা একটু পড়ি। উফ দি ভাই, তোমাকে শাড়ি পরে কি মিষ্টি লাগছে, আমি এমনিতেই তুমি খুব সুন্দরী, ওরে বাবারে, তার মধ্যে শাড়ি পরলে আরও মিষ্টি লাগে তোমাকে, হার দিয়েছো, শুনে খুব খুশি হলাম। কাল থেকে শোনা কথা চ্যানেলে নিয়মিত ঘটনা আসবে। হ্যাঁ, 2টোর সময় ঘটনা আসবে আমাদের প্রত্যেক দিন। হ্যাঁ তারুণ, তুমি আরও এগিয়ে যাও, আমরা অলওয়েজ তোমার সাথে আছি দিদিভাই। কতগুলো ভালোবাসা দেখো। বর্ষা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, এরমভাবেই পাশে থেকো। আচ্ছা, আমাদের নৌওয়ান ভাই কমেন্ট করেছো আর অনেকগুলো লাভ হার্ট পাঠিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা ভাই। আচ্ছা, তারপরে চুমকি বিশ্বাস, তারপর কমেন্ট করেছো সাগরিকা, সঙ্গীতা, তারপর পিঙ্কি সাহা, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, তারপরে আব্দুল ভাই আমাদের বাংলাদেশ থেকে, তারপর বনানী কর্মকার দি ভাই, তারপরে বাবলি ব্যানার্জি, বাবলি তো আমাকে অনেকগুলো হাত পাঠিয়েছে, দেখো কত সুন্দর ম্যাচিং করে করে। আচ্ছা, তারপরে বাবলি, আমি কিন্তু রেড শাড়ি ছিল না, তুমি রেড দিয়ে দিয়েছো, আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট তোমাকে বললাম, ইয়ার কি করলাম। আচ্ছা, মঞ্জুষা নন্দী, তারপর কমেন্ট করেছে শ্বেতা বিশ্বাস, রূপা দে, সুপর্ণা, হ্যাঁ সুপর্ণা, দাঁড়াও 1 মিনিট,
করেছো সুপর্ণা শীল কুন্ডু। আচ্ছা, তারপরে শিল্পী দি, আচ্ছা রিনা সিনহা, আবারও সুপর্ণা কমেন্ট করেছো, অনেকবার সুপর্ণাদি কমেন্ট করেছো। প্রদীপ দাস আবারও কমেন্ট করেছো। তারপরে DSSB ফ্যামিলি কমেন্ট করেছো। তারপরে পিন্টু ঘোষ আবার কমেন্ট করেছো। তারপরে শান্তি পার্থ কমেন্ট করে, দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, অনেক ভালোবাসা বনু। আচ্ছা, সঙ্গীতা আমাকে কমেন্ট করেছো, অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছো, সঙ্গীতা রেশমি ব্লগস থেকে। আচ্ছা, তারপরে সুবাতি দে আবার কমেন্ট করে, শাশ্বতী দে আবার কমেন্ট করেছো। আচ্ছা, পূজা দাস আমাকে কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে সুখদেব পাঞ্চাল কমেন্ট করেছো, মঞ্জুষা নন্দী আবার, তারপর গার্গী মজুমদার, স্বপ্না হালদার, দীপা দি কমেন্ট করেছো, মৌমিতা দাস আর শ্রেয়াস ভাই কমেন্ট করেছো, বলেছো আমার পাঠানো ঘটনা বলার জন্য অনেক ধন্যবাদ। এখানে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই ভাই, তুমি আমার ভাই, তুমি যেটা জানো সেটা বলেছো। আমাদের নিজেদের মতো পরিবারে কাউকে থ্যাংক ইউ ধন্যবাদ এইসব একদম বলবে না। আচ্ছা, রূপালী কমেন্ট করেছো, খুব ভালো লাগলো রূপালী। পিঙ্কি সাহা, তারপর রিনা চক্রবর্তী। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো হচ্ছে মিতালি ভট্টাচার্য, তারপরে শিল্পীদি, আবার অনেক 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 রেড হার্ট আমাকে দিয়েছো, অনেক ভালোবাসা মৌসুমী সরকার। তারপর টুম্পা বাসু বলেছো সোনা তোমাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ টুম্পাদি। তারপরে শিলা চক্রবর্তী আমাকে বাবা ভূতের কঙ্কালের মুখ পাঠিয়েছো। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। জয়দেব সাহা লিখেছো, দিদি আর একটা অনুরোধ রইল, তোমার স্টুডিও ট্যুরের একটা ছোট্ট ভিডিও দিও। অবশ্যই দেবো, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো। আর ও মাই গড, আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি লিখেছে সানডে স্পেশাল, তোমায় আজ ভালোই লাগলো, খুব সুন্দর লাগছে সোনা পরি। ও মাই গড, সোনা দি থেকে সোনা পরি, আমি পরি হয়ে গেছি, দেখেছো তো? দুটো ডানাও বের করবো, দাঁড়াও, এখানে মাঝে মাঝে ঘুরবো, এর উপরে উঠবো, কখনো দেখবে এর উপরে উঠে গেছি পরি হয়ে, আবার দেখবে আমি সেট আপ করে বসে যাবো। মজা করছি। আচ্ছা, তুমি এমন সুন্দরভাবে আমাদের ঘটনা বলো যেন মনে হয় তোমার নিজের জীবনেই ঘটে যাওয়া ঘটনা। আজকের টুইন্ট স্টোরিটা সবচেয়ে ভয়ানক ছিল। ও মাই গড, কত আমাকে হার্ট পাঠিয়েছো। সানডে স্পেশাল গিফট পাঠালাম, দেখো তো পছন্দ হয় কি না। সবাই দেখো, খুব 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 পছন্দ হয়েছে, খুব সুন্দর। তো চলো, এখনের মতো সব 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 মানে এখনের মতো সবার নামগুলো আমি বলে দিলাম, ঠিক আছে? এবার যাদের যদি নাম মিস হয়ে যায়, আগামীকাল অবশ্যই রাতে আমি শেয়ার করে দেবো। এখনের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। ঘটনাটা মর্মান্তিক হলেও কিন্তু দারুণ ভয়ের, আমার বেশ কিন্তু ভয় লেগেছে। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে, আর সোনা কথার ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে। সোনা কথায় কিন্তু প্রত্যেকদিন দুপুর দুটোই ঘটনা আসবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, চলো, লাভ ইউ অল।